বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। বাংলাদেশে আজ শুরু হয়েছে স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালা শুনবেন এ নিয়ে। আর বাংলাদেশে সুনামগঞ্জে একটি হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। বাড়ি ঘর ভাঙিয়া দোকানপাট লুট করে মেশিন ভাঙিয়া লাইছে, টাকা পয়সা দোকানের যা আছে সব নিছে, মন্দিরে ভাঙিয়া লাইছে। হামলা করার আগে তারা দারান বাজারে একটা মিটিং করেছে, এখানে জড়ো হইয়া এরপর তারা মাইকে ঘোষণা দিয়ে তারা এই হামলাটা করেছে। অভিযোগ উঠেছে যে হেফাজতে ইসলামের সমর্থকরা এজন্য দায়ী, তবে সংগঠনটি এই কথা অস্বীকার করেছে। শুনবেন এ নিয়েও বিস্তারিত। আর ঢাকা মেডিকেলে এক অগ্নিকাণ্ডে ৩ জন কোভিড রোগীর মৃত্যু। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। বাংলাদেশে আজ একই সঙ্গে স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ ১৭ই মার্চ শেখ মুজিবের ১০১তম জন্মবার্ষিকী এবং ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই দিনটি। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন শুনবেন একটু পরেই, তবে তার আগে বাংলাদেশের সুনামগঞ্জের ঘটনার খবর। সুনামগঞ্জের সাল্লা উপজেলায় একটি হিন্দু অধ্যুষিত গ্রামে হেফাজতে ইসলামের সমর্থকরা হামলা, ভাঙচুর এবং লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে কারো হতাহত হবার খবর পাওয়া যায়নি, তবে গ্রামটিতে হিন্দুদের বাড়িঘরে এবং কয়েকটি পারিবারিক মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে হেফাজতে ইসলামের একজন নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক মাধ্যমে একজন হিন্দু ব্যক্তির স্ট্যাটাস দেওয়ার জেরে আজ সকালে এই ঘটনার সূত্রপাত হয়। হেফাজতে ইসলাম অবশ্য এই হামলায় জড়িত থাকবার অভিযোগ অস্বীকার করছে। ঢাকা থেকে কাদির কল্লোল। সুনামগঞ্জের সাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলার সময় গ্রামটির বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন। ঘটনার পর তারা গ্রামে ফিরে বাড়িঘরের বিধ্বস্ত চেহারা দেখতে পান। গ্রামটির কয়েকজন বাসিন্দা বলছিলেন, কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা, দা, ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে ভাঙচুর চালায়। তারা আরও বলেছেন, বাড়িঘরে তাণ্ডব চালানোর পাশাপাশি ঘরে থাকা টাকা পয়সা এবং স্বর্ণসহ বিভিন্ন জিনিসও লুটপাট করা হয়েছে। বাড়ি ঘর ভাঙিয়া দোকানপাট লুট করে মেশিন ভাঙিয়া লাইছে, টাকা পয়সা দোকানের যা আছে সব নিছে, মন্দিরে ভাঙিয়া লাইছে। মেয়ের একটা টাচ মোবাইল আছে, টাচ মোবাইলটাও লইয়া গেছে। গরু বেচছিলাম একটা ৬০,০০০ টাকা, আগে গরু বিক্রির টাকাটাও আমার লইয়া গেছে। লুট করে নিছে, টাকা পয়সা নিছে, আমার বহুত অলঙ্কার হাতে সব হইলে নিচে গিরে। এখন আমি বাঁচতেন যে খাইবার বাবা আমার এমন শক্তি নাই। এমন অবস্থা করছে, ক্ষতিগ্রস্ত করছে, সাংঘাতিক ভাঙিয়ে বাড়িছে, দর্শক করছে, ভাঙচুর করছে, সব করছে। তারা একটা মিটিং করেছে, মানে হামলা করার আগে তারা দারান বাজারে একটা মিটিং করেছে, এখানে জড়ো হইয়া এরপর তারা মাইকে ঘোষণা দিয়ে তারা এই হামলাটা করেছে। দুদিন আগেই গত ১৫ই মার্চ গ্রামটির পাশে দিরাই উপজেলায় একটি ধর্মীয় সমাবেশে বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং আরেক নেতা মামুনুল হক। সেই সমাবেশের পরদিন নোয়াগাঁও গ্রামের একজন হিন্দু যুবক মামুনুল হককে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। এমন অভিযোগ তুলে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গতকাল সেখানে বিক্ষোভ করেছেন। কর্মকর্তারা বলেছেন, স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হলেও আজ গ্রামটিতে হামলা চালানো হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, হামলার ঘটনা তদন্ত করে আইনগত যথাযথ ব্যবস্থা তাঁরা নেবেন। সকাল ৮টা, সোয়া ৮টার দিকে লোকজন লাঠিসোঁটা নিয়ে আসে। লাঠিসোঁটা দেখে এই গ্রামের যারা অধিবাসী ছিল তারা সরে যায়। বেশ কিছু ঘরে তারা দা দিয়ে আপনার ওই টিন কোপায় এবং ৩০-৩৫টা ঘরে তারা ভিতরে ঢুকে সেখানেও তাদের কিছু মালামাল তছনছ করে। ছোটখাটো মন্দির ছিল, সেই মন্দিরগুলো তারা বেশ কয়েকটা মন্দির ভাঙচুর করেছে। পুলিশের আসার সংবাদ পেয়ে দুষ্কৃতকারীরা চলে গেছে। তারপরও আমরা এসেছি, আমরা গ্রামবাসীর সাথে কথা বলেছি, আমরা সকলকে আশ্বস্ত করেছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে একটা স্ট্যাটাস দেওয়ার কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। তো হামলাকারী তাহলে কি কারা হামলাকারী? তাহলে হামলাকারীরা আসলে ওই যে মামুনুল হকের অনুসারীরাই, তাদের উস্কানিতেই হয়তো তারা সরাসরি সামনে না আসলেও তাদের উস্কানিতেই এই হামলাটা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি। তবে মামুনুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুনামগঞ্জের স্থানীয় হেফাজতের নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব নুরুল ইসলাম জেহাদি বলছিলেন, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোনো সংখ্যালঘু, কোনো হিন্দু
যে সেরকম কোন নির্দেশ নাই। এটা একটা অকাঙ্ক্ষিত ঘটনা, সেটা আমি জানি না, তবে এটা বোধহয় স্থানীয় কোনো কারণে হইতে পারে। হেফাজতকে এটাতে জড়িত করা আমি এটা ভালো মনে করি না। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামটিতে পুলিশ র্যাবের টহল অব্যাহত রাখা হয়েছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে গ্রামটির বাসিন্দাদের অনেকে বলেছেন তাদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। বাংলাদেশে আজ একই সঙ্গে স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এই অনুষ্ঠানমালা আসলে গত বছরই শুরু হবার কথা, তবে করোনা ভাইরাস মহামারীর কারণে তা স্থগিত হয়েছিল। আজ ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ এবং ফার্স্ট লেডি। আর এই উপলক্ষে কানাডা, চীন এবং জাপানের সরকার প্রধানরা ভিডিও বার্তাও পাঠিয়েছেন। ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবের বাসভবন এবং টুঙ্গিপাড়ায় তার সমাধিতে এদিন শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৩০-এর দশকে মুসলিম লীগের রাজনীতির ভেতর দিয়ে। পরে তিনিই হয়ে উঠেছিলেন অসাম্প্রদায়িক জাতীয়তাবোধ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ রাষ্ট্রের প্রবক্তা। তাঁর রাজনৈতিক দর্শন বা চিন্তায় কিভাবে এই পরিবর্তন হয়েছিল, এ নিয়ে শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের আরেকটি প্রতিবেদন। শেখ মুজিবের জন্ম ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯ বছর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৪১ সালে শেখ মুজিব মেট্রিক পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে পড়তে গিয়েও সর্বক্ষণ ব্যস্ত থেকেছেন রাজনীতি নিয়ে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার পরিচয় হওয়ার প্রেক্ষাপটও ছিল ভিন্ন রকম। সেই প্রেক্ষাপট নিয়ে অসমাপ্ত আত্মজীবনী বইয়ে শেখ মুজিব লিখেছেন, শেরেবাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। বাংলার এই দুই নেতা একসাথে গোপালগঞ্জে আসবেন। মুসলমানদের মধ্যে বিরাট আলোড়ন সৃষ্টি হল। তখন স্কুলে স্বেচ্ছাসেবক বাহিনী করার ভার পড়ল আমার উপর। আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে। পরে দেখা গেল হিন্দু ছাত্ররা স্বেচ্ছাসেবক বাহিনী থেকে সরে পড়তে লাগল। এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, সে বলল কংগ্রেস থেকে তাদের যোগদান করতে নিষেধ করেছে। আমি এ খবর শুনে আশ্চর্য হলাম, কারণ আমার কাছে তখন হিন্দু মুসলমান বলে কোনো জিনিস ছিল না। আওয়ামী লীগ নেতা নূহ আলম লেনিন বলেছেন, হিন্দু মুসলিম ভেদাভেদের জেরে কিছু নেতিবাচক ঘটনার মুখোমুখি হলেও সেই কিশোর বয়সেও শেখ মুজিবের উপর সাম্প্রদায়িক চিন্তার প্রভাব পড়েনি। তার যে মানস গঠন সেটা কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে গড়ে ওঠেনি। উনি কিশোর বয়সে মাদারীপুরে অনুশীলন দলের পূর্ণদাসের যে গ্রুপ, তাদের সাথেও তার সংস্পর্শ ছিল। বঙ্গবন্ধু ও তাঁর সময় এই শিরোনামে এক প্রবন্ধে অধ্যাপক আনিসুজ্জামান লিখেছেন, মুসলিম লীগের রাজনীতিতেও উদার অংশের নেতা সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের সাথে থেকে শেখ মুজিব রাজনৈতিক শিক্ষা নিয়েছেন। সে কারণে রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি অসাম্প্রদায়িক রাজনীতির চিন্তায় তৈরি হয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন নিয়ে গবেষণা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনা রশিদ। তিনি বলেছেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই শেখ মুজিব অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে গণতন্ত্রের আন্দোলন শুরু করেছিলেন। তিনি মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের মধ্যেও রাষ্ট্রভাবনায় ছিল 40-এর লাহোর প্রস্তাব অনুযায়ী ভারতের উত্তর পূর্ব অঞ্চল, অর্থাৎ আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ ভূখণ্ড এবং এর অ্যাডজয়নিং এরিয়া নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র। 47 সালে যখন সেই আন্দোলন ব্যর্থ হলো, পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, 47 সালের থেকেই নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন এবং দেখুন মাত্র 4.5 মাসের মধ্যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন এবং 22 মাসের মধ্যে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ এটা প্রতিষ্ঠিত হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুরশিদা বেগম শেখ মুজিবের রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন, অসাম্প্রদায়িক রাজনীতির দর্শনের উপর ভিত্তি করেই ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন শেখ মুজিব। তিনি সাম্প্রদায়িক মঞ্চে দাঁড়িয়েও অসাম্প্রদায়িক চিন্তা করছেন এবং পরবর্তীকালে তিনি ধর্মনিরপেক্ষ দর্শনকে তার নিজ রাজনৈতিক দর্শন হিসাবে নির্দিষ্ট করছেন। অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, পাশাপাশি এই দর্শনকে বাস্তবায়ন প্রায়োগিক ক্ষেত্রে রূপ দেওয়ার জন্য
তিনি যে অভিপ্রায়কে লালন করেছেন সেটি স্বাধীনতা। খুরশিদা বেগম বলেছেন, শেখ মুজিব তাঁর রাজনৈতিক দর্শন বাস্তবায়নের আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। জাতীয়তা বোধ বাঙালির ছিল 1905 থেকেই, সেটা দেখা যায়। এই জাতীয়তা বোধকে তিনি জাতীয়তাবাদে রূপান্তরিত করলেন এবং এই শক্তিটি তিনি তার রাজনীতিতে ব্যবহার করেছিলেন, যে শক্তিতেই শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 6 দফা প্রস্তাবের উপর ভিত্তি করে গণ অভ্যুত্থান এবং এরপরে 70-এর নির্বাচন, এসব রাজনৈতিক পরিক্রমায় ধাপে ধাপে শেখ মুজিব তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, শেখ মুজিব তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে বছরের পর বছর মানুষের কাছে গেছেন, সে কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল। 66 সালে তার দেওয়া 6 দফা ছিল ওই সময়ের রাজনীতির এবং জনমানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সুনির্দিষ্ট এবং ধারালো আর্টিকুলেশন, যার পথ বেয়ে এসেছে স্বাধীনতা। রাজনৈতিক দর্শন নিয়ে পণ্ডিতদের মধ্যে মাতামাতি আছে, এরা অনেকেই কাগজে বাঘ। শেখ মুজিব ছিলেন মাঠের রাজা। বিশ্লেষকরা মনে করেন, শেখ মুজিব তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে দৃঢ় অবস্থানে থেকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, সেজন্য স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা হয়েছিলেন এবং প্রতিষ্ঠা হয়েছে স্বাধীন বাংলাদেশের। কাদির কল্লোল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য একটি নির্ধারিত নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেবার সময় 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বলছেন যে হাসপাতালের নতুন ভবনের 2য় তলায় থাকা আইসিইউতে ওই অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হলে রোগীদের সরিয়ে নেয়ার কাজ শুরু করা হয় এবং সেই স্থানান্তরের সময় গুরুতর অসুস্থ 3 জন রোগী মারা যান। ঘটনার বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা মুন্নি আক্তারের সঙ্গে। আসলে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আজকে সাংবাদিকদের ব্রিফিং করেছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে বুধবার সকাল 8টার দিকে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ বিভাগে আগুনের খবর পান তারা। খবর পাওয়ার সাথে সাথেই তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং এটা যখন নিয়ন্ত্রণে না থাকে তখন ওই আইসিইউতে তখন 14 জন রোগী ছিলেন, সেই 14 জন রোগীকে তারা সরিয়ে নেন। এই সময় তিনি একটি কথা বলেছেন যে আইসিইউতে যারা ছিল তারা এরই মধ্যে করোনা আক্রান্ত ছিলেন এবং তাদের সবার অবস্থা বেশ গুরুতরই ছিল। তবে অক্সিজেন এবং ভেন্টিলেশনে যারা ছিল সেই ভেন্টিলেশনের ব্যবস্থা নিশ্চিত করার পরই তারা আসলে রোগীদেরকে সরিয়ে পুরাতন ভবনের যে বার্ন ইউনিটের আইসিইউ বিভাগ আছে সেখানে তারা স্থানান্তরিত করেছেন। তারা যে বিষয়টি ধারণা করছেন সেটি হচ্ছে যে করোনা ইউনিটের আইসিইউ বিভাগের 12 নম্বর বেডে সেখানে অক্সিজেন দেওয়ার জন্য যে হাই ফ্লো নেজাল ক্যানুলা ছিল সেটি তারা পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। তাই তারা ধারণা করছেন যে এখান থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তারা সাথে একটি কথাও বলেছেন যে যেহেতু অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, তাই আগুনের সূত্রপাত যেহেতু এরকম একটি যন্ত্রাংশ থেকেই হয়েছিল, সে কারণেই খুব তাড়াতাড়ি আগুনটি ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন। তবে আগুন আসলে কোথা থেকে কিভাবে সূত্রপাত হলো সেটি এখনও জানা যায়নি। তারা বলছেন যে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাই মূলত আগুনের সূত্রপাত এবং বিভিন্ন ধরনের যে অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন। এখানে যারা নিহত হয়েছেন তাদের যে পরিবারের সদস্যরা আছে তারা স্থানীয় সংবাদ মাধ্যমে কিছু অভিযোগ তুলে ধরেছেন। তারা দাবি করেছেন যখন রোগীদেরকে সরিয়ে নেওয়া হচ্ছিল তখন তাদেরকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়নি। তবে এই বিষয়ে মিস্টার হক বলেছেন যে এ ধরনের অভিযোগ আসলে কোনো ভিত্তি নেই, কারণ যেহেতু তাদের অবস্থা গুরুতর ছিল এজন্য তারা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার পরই রোগীদেরকে পাশের ইউনিটে স্থানান্তরিত করেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা থেকে বলছিলেন সংবাদদাতা মুন্নি আক্তার। বিবিসি বাংলার প্রবাহে এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থাকে বিনষ্ট করার অভিযোগ এনে চীনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। চীনা কমিউনিস্ট পার্টির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা
এবং হংকংয়ের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা সহ মোট ২৪ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনেক চীনা কর্মকর্তা এখন আর্থিক নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করছে এমন একটি জাতিসংঘের দল সে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা সামরিক কর্তৃপক্ষের নৃশংসতার তথ্য প্রমাণ সংগ্রহ করেন। দলটি বলছে সেখানে নির্যাতন এবং গুমের মতো অপরাধগুলোর নির্দেশ শীর্ষ নেতারাই দিয়েছিলেন বলে মনে হচ্ছে। এরকম আদেশ যারা পেয়েছেন তাদেরকে জাতিসংঘের দলটির সাথে নিরাপদ উপায়ে যোগাযোগ করতেও আহ্বান জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা অনুমোদন করেছিলেন। একটি মার্কিন রিপোর্টে এ কথা বলার পর রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, রাশিয়া মিস্টার বাইডেনের বিপক্ষে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই এবং এগুলো দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভ্লাদিমির পুতিনকে এজন্যে মূল্য দিতে হবে। ইউরোপিয়ান কমিশন এমন একটি ডিজিটাল সার্টিফিকেট চালু করার প্রস্তাব প্রকাশ করতে যাচ্ছে যার ফলে এর বাহক যে কোভিডের টিকা নিয়েছেন তা নিশ্চিত করা যাবে এবং এর ফলে তার পক্ষে ভ্রমণ করা সহজতর হবে। তবে কমিশন বলছে ইইউ সদস্য দেশগুলোই এটা ঠিক করবে যে তারা এই প্রত্যয়নপত্র ভ্রমণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করবে কিনা। জাতিসংঘের একটি দল বাংলাদেশের এমন একটি প্রত্যন্ত দ্বীপে সফর শুরু করতে যাচ্ছে যেখানে দেশটির সরকার হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে স্থানান্তরের ব্যবস্থা করেছে। ভাসানচর নামে এই দ্বীপটিতে রোহিঙ্গাদের থাকার জন্য কী ব্যবস্থা করা হয়েছে এবং তাদের কি কি দরকার তা যাচাই করে দেখবে এই দলটি। প্রবাহে এবার রয়েছে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এবারে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেলেন ফ্যাব ডু প্লেসি। বেশ কিছুদিন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। 2021-22 মৌসুমের জন্য বোর্ডের চুক্তিতে নেই এই ব্যাটসম্যান। তার জায়গায় প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন হেনরিক ক্লাসেন। 16 জনের একটি তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। 29 বছর বয়সী ক্লাসেন এখনও পর্যন্ত একটি টেস্ট, 17টি ওয়ানডে ও 16টি টি-20 ম্যাচ খেলেছেন। সম্প্রতি পাকিস্তান সফরের শীর্ষ কয়েকজন ক্রিকেটার না থাকায় দক্ষিণ আফ্রিকা সিরিজে টি-20 দলের নেতৃত্ব দেন এই কিপার ব্যাটসম্যান। চোটের কারণে কেন উইলিয়ামসন খেলছেন না বাংলাদেশের বিরুদ্ধে। এবারে প্রথম ওয়ানডে দল থেকে বাদ পড়লেন রস টেইলর। তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন, তবে দলের সঙ্গেই থাকছেন রস টেইলর। নিউজিল্যান্ডের অন্যতম সফল এই ব্যাটসম্যান পরের 2 ওয়ানডেতে খেলতেও পারেন, এমনটা আশাবাদ ব্যক্ত করেছে কিউই টিম ম্যানেজমেন্ট। 2014 সালের অক্টোবরের পর এই প্রথম উইলিয়ামসন টেইলর দুজনকে ছাড়াই ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন চোটের কারণে বাইরে থাকবেন গোটা সিরিজ। টেইলরের পরিবর্তে প্রথম ওয়ানডের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন মার্ক চ্যাকম্যান। বাংলাদেশে চলছে ত্রিদেশীয় ফুটবল সফরের একটি ক্যাম্প। কোভিড পরিস্থিতির কারণে বাংলাদেশের জাতীয় দলের বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ বাতিল বা স্থগিত করা হয়েছে। এরই মধ্যে নেপালে ত্রিদেশীয় সফরের প্রস্তুতি নিচ্ছে দল। আনিসুর রহমান জিকো, যিনি বাংলাদেশ ফুটবল দলের একজন সদস্য, তিনি বলছেন প্রস্তুতি কেমন চলছে এখন। আসলে ন্যাশনাল টিমে এক ম্যাচ খেলছি, ফরেন ম্যাচ বেস্ট 11-এ খেলবো, এটা কোনো ইয়া না। তো মেন কথা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ ন্যাশনাল টিমে কিন্তু সবাই বেস্ট প্লেয়ার, সবাই নিজেকে প্রমাণ করতে আসে ন্যাশনাল টিমে। তো এখানে রানা ভাই আছে, সুয়েল ভাই, তারপরে মিতুল নতুন যিনি আছে ও নেপালে টিমকে চ্যাম্পিয়ন করেছে। তো সবাই কিন্তু ভালো এখন। তো আমার এখন নিজের আরও চ্যালেঞ্জ নিতে হবে। ভারতের মাটিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান সিরিজে 4-1 ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। আজ পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলটি 5 উইকেটের জয় পেয়েছে। ওদিকে ভারতের পুরুষ ক্রিকেট দলও ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে হারের পথে। জস বাটলারের ঝড়ো ইনিংসে ভারতের করা 156 রান তাড়া করে ইংল্যান্ড। শুরুতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি 77 রানের একটি ইনিংস খেলেন। জবাবে বাটলার খেলেন 52 বলে 83 রানের একটি ইনিংস। শেষ দিকে জনি বেয়ারস্টো 28 বলে 40 রান করেন। 8 উইকেটের জয় পায় ইংল্যান্ড। আগামীকাল সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে। আজ রাতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় লেগের খেলা। ইংলিশ ক্লাব চেলসি ও স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। চেলসি প্রথম লেগে 1-0 গোলে এগিয়ে আছে।
ওদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইতালির ক্লাব লাজিও মুখোমুখি হবে আজ রাতেই। বায়ার্ন 4-1 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। দুটো ম্যাচই বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে। রিয়াল মাদ্রিদ আটালান্টার সাথে 3-1 গোলের একটি জয় পেয়েছে। মোট 4-1 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে জিনেদিন জিদানের দল। আর ম্যানচেস্টার সিটি 2 লেগে 2-0 গোলে জয়ে মোট 4-0 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। ভারতের কলকাতায় যে কলেজ স্ট্রিট কফি হাউস মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে পরিচিত, রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সেই কফি হাউসকে জোর করে দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় একদল বিজেপির কর্মী গেরুয়া টি শার্ট পরে সদল বলে কফি হাউসে যাওয়ার পরই এই বিতর্কের সূত্রপাত হয়। সেখানে তারা বিজেপি বিরোধী পোস্টার সরাতে শুরু করলে বিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কি এবং তুমুল সংঘাত শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। কলকাতায় প্রায় 150 বছরের পুরনো কফি হাউস বরাবরই প্রগতিশীল ও কিছুটা বামঘেঁষা চিন্তাচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত। শহরে ভোটের প্রচার যখন তুঙ্গে, তখন সোমবার সন্ধ্যায় একদল বিজেপি কর্মী সেখানে হাজির হলে অনেকেই চমকে যান। একটু পরে ঘটনা অপ্রীতিকর মোড় নেয়। কফি হাউসে ওঠার সিঁড়িতে সম্প্রতি বিজেপিকে ভোট নয় লেখা পোস্টার সেঁটেছিল একটি সংগঠন। তাদের সদস্য শ্রেয়া আচার্যি বিবিসিকে ঘটনার যে বিবরণ দিয়েছেন তা এরকম। মোদিপাড়া লেখা ছিল ওদের টি শার্ট এবং গেরুয়া রঙের টি শার্ট, সামনে মোদির ছবি সহ আর কি। যতজন এসেছিল প্রত্যেকের, ওরা ওইটা নিয়ে ভর সন্ধ্যেবেলা ঢুকে, তো সেইটা নিয়ে ওরা বিভিন্ন টেবিলে গিয়ে বসে পড়ে, ফুল একটা ক্যাওস তৈরি করে। লোকজন তো ওটা বুঝেই উঠতে পারেনি ঠিক কি চলছে। কফি হাউস এইটা দেখতে অভ্যস্ত নয়, বিজেপিকে একটিও ভোট নয়। এই একটা ক্যাম্পেইন আমরা গোটা জুড়েই করছিলাম বাংলার বিভিন্ন জায়গায়। সেই পোস্টারিং ওখানে করা হয়েছিল কফি হাউসে, সেই পোস্টারে ওরা কালি লাগিয়ে গেছে, ছিঁড়ে দিয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার। তাই এইটা কেন? দলীয় কর্মীদের নিয়ে দিল্লি বিজেপি নেতা তেজিন্দর সিং বাগ্গা কফি হাউসে গিয়েছিলেন। তার বর্ণনা আবার একেবারেই অন্যরকম। চলো वहां पे जाके कॉफी पीते हैं। मैंने कहा चलिए, तो हम जाके वहां बैठे। अप्रॉक्स वी वर 40-50 वॉलंटियर्स एंड वी वर सिटिंग फ्रॉम 5 o'clock। মিস্টার বাগ্গা বিবিসি বাংলাকে বলছিলেন, সেদিন প্রচারের পর কর্মীরা বললেন চলুন কফি হাউসে গিয়ে বসা যাক। তো আমরা 40 কি 50 জন মিলে বিকেল 5টা নাগাদ গেলাম। 6:45 অবধি বসে কফিও খেলাম। যখন উঠে আসছি তখন একজন কর্মী সিঁড়িতে নো ভোট টু বিজেপি লেখা পোস্টার দেখতে পেয়ে সেই নোটা মুছে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বামপন্থী কর্মীরা এসে আমাদের ওপর চড়াও হন, স্লোগান দিতে শুরু করেন। তবে যা হয়েছে সব সিঁড়িতে ও রাস্তায়, কফি হাউসের ভেতরে কিছু হয়নি। আমার বক্তব্য, কফি হাউসে গিয়ে আমাদের এক কাপ কফি খাওয়াও যারা সহ্য করতে পারেন না, তারা কিভাবে অপরকে অসহিষ্ণুতার কথা বলেন? You are the biggest intolerant if you are offended by just taking the coffee in your coffee house। কলকাতার অগ্রগণ্য কবি ও রাজ্যের তৃণমূল সরকারের ঘনিষ্ঠ সুবোধ সরকার কফি হাউসে যাচ্ছেন গত 50 বছর ধরে। কফি হাউস বাংলা ভাষার, বাংলা সাহিত্যের, বাংলা ঐতিহ্যের, বাংলা নব্য সিনেমার একটি প্রতীক। এখানে বিভিন্ন চিন্তার স্রোত এসে মিশেছে। এখানে যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন বসতেন, কমল কুমার মজুমদার, সুনীল শক্তি আসতেন, তেমনি 70 দশকের দামাল দিনগুলোতেও দেখেছি সবাইকে আসতে। সেখানে এরকম অসভ্যতা গত 50 বছরে আমি কখনো শুনি। যখন নকশান আমলে চারপাশে ভাঙচুর হচ্ছে, তখনও কিন্তু কফি হাউসের একটি চেয়ারও ভাঙা হয়নি। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে কফি হাউসের মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে এইসব করতে হচ্ছে। এবং আমার মনে হয় এটা অসভ্যতার চাইতেও এটা একটা বড় স্ট্র্যাটেজি, বড় পরিকল্পনার একটা অংশ, যে বাঙালির হাত থেকে সমস্ত ঐতিহ্যবান মননশীল প্রতিষ্ঠানগুলোকে কেড়ে নিতে হবে। এইটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে আসা একটা নতুন হিন্দুস্তানি সংস্কৃতি। কিন্তু বিজেপি যে পাল্টা অসহিষ্ণুতার অভিযোগ তুলছে, রাজ্যে তাদের বিপক্ষ শক্তি তার জবাবে কি বলছে? বেঙ্গল এগেইনস্ট ফ্যাসিস্ট আরএসএস বিজেপি নামে যে ফোরাম, তার নেত্রী শ্রেয়া আচার্যি সরাসরি বলছেন বিজেপির আদর্শ কফি হাউসের চিন্তা চেতনার পুরোপুরি বিরোধী। মুক্ত চিন্তার পরিসর বা গণতান্ত্রিকতার এইটাকে তো ওরা সরাসরি কাউন্টার করে, ওরা অ্যাবসলিউটলি এটাতে বিশ্বাসই করে না। আমার গণতান্ত্রিক অধিকার, আমি সমস্ত কিছু করতে পারি, এটা হতে পারে না। ওরা উদাহরণ আছে ইতিহাসে যে ওরা ধর্ষকদের সমর্থনে যে মিছিল করে। এখন যদি কেউ বলে যে এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি এটা করতে পারি, তাহলে তো সেটাকে মান্যতা দেওয়া যায় না। না, সেই জায়গা থেকে আমাদের মনে হয় কলেজ স্ট্রিট বা বইপাড়া কফি হাউসের মুক্ত চিন্তার সেই বাতাবরণটাকে আজকে যদি বিজেপি আরএসএস ভাঙতে চায়, তার উল্টো দিকেও একইভাবে দাঁড়ানো রয়েছে।
পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন অনেকটাই বাঙালি বনাম অবাঙালির সাংস্কৃতিক লড়াইয়ের চেহারা পেয়েছে। কোন দল রাজ্যের প্রকৃত সংস্কৃতির প্রতিনিধি তা নিয়েও চলছে বিতর্ক। সেই আবহেই সবশেষ সংযোজন এই কফি হাউস কাণ্ড। শুভজ্যোতি ঘোষ, এবারে আজকের সামাজিক মাধ্যমের খবর। ধন্যবাদ পুলক। সোশ্যাল মিডিয়ায় আজ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপনের বিষয়টি বেশ ট্রেন্ডিং। এর পাশাপাশি আরও যেসব বিষয়ে আজ আলোচনায় আছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সাথে আছি আমি নাগিব বাহার। নীলা যেরকম বলছিলেন, শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ছাড়া যেই বিষয়গুলো আসলে ট্রেন্ডিং হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আজকে সেটা হচ্ছে সুনামগঞ্জের একটি গ্রামে হামলা এবং ভাঙচুরের খবর। এ নিয়ে বিস্তারিত আপনারা কিছুক্ষণ আগেই শুনছিলেন। সুনামগঞ্জের এই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে বেশ ভাইরাল হয়ে গেছে। ঠিক তাই নাগিব, এবং এই সংক্রান্ত খবর শেয়ার করে নানান ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। শাকিল আহমেদ যেমন লিখেছেন যে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংখ্যালঘু হলেও তারা কেউ আমাদের প্রতিবেশী, কেউ সহপাঠী। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা রাষ্ট্রের যেমন দায়িত্ব তেমনি আমাদেরও। যারা এমন ঘৃণার কাজ করেছে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আহিল কবির মুহতাজ তিনি লিখেছেন, এটা একদম পূর্ব পরিকল্পিত, কোনো সন্দেহই নেই। বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা আসছেন, আজ এসেছেন এবং সামনেও আসবেন, তাই এরা এমনটা করছে। সরকার অনুপ মন্তব্য করেছেন, শান্তির ধর্মের নামে কেন এই অশান্তি? এই বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান বহু পুরনো, সবাই মিলেমিশে থাকে, তাই এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তারিক দিনাজি লিখেছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এতে করে বিশৃঙ্খলা আর অন্যায় জুলুম হওয়ার সুযোগ তৈরি হয় এবং নিপীড়িত হয় নিষ্পাপ মানুষ। এদিকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর খবরগুলো আজ ট্রেন্ডিং। যেরকমটি বলছিলাম আমরা শুরুতেই, বিবিসি বাংলাতেও এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেগুলো বেশ শেয়ার হচ্ছে। তবে শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদী আজ যে টুইটটি করেছেন সেটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন টুইটার ও ফেসবুক ব্যবহারকারীরা। নরেন্দ্র মোদী আজ সকালের দিকে টুইট করে এটাও বলেছেন যে এই মাসের শেষের দিকে তিনি যে বাংলাদেশে আসছেন সেটা তার জন্য সম্মানের। খবরটি শেয়ার করে জুয়েল রানা লিখেছেন, এই কথাতেই খুশি হয়ে এবার আমরা নতুন কিছু দিব, ইলিশ দিলাম, পানি দিলাম, ট্রানজিট দিলাম, এবার আর কি দিব তাই ভাবছি। অধিকাংশ কমেন্টই কিন্তু এরকম ব্যঙ্গাত্মক ছিল। যেমন ওমর ফারুক মন্তব্য করেছেন, কিন্তু তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়াটা আমাদের অসম্মানের। নরেন্দ্র মোদী, আপনি যদি আমাদের মহান নেতাকে এতই সম্মান করেন তাহলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করেন। সত্য সরকার মন্তব্য করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্য বাঙালির অস্তিত্ব টিকে আছে, যার জন্য বাঙালির নিজস্ব সত্তা তৈরি হলো, যার জন্য বাঙালি আজও স্বাধীনতা ভোগ করে, তার জন্মদিনে গভীর শ্রদ্ধা জানাই। এদিকে করোনা ভাইরাস সংক্রমণের এই সময়টায় আজ থেকে 26শে মার্চ পর্যন্ত যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন সেটা নিয়েও কিন্তু ইতিবাচক নেতিবাচক নানান প্রতিক্রিয়া আছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। যেমন শহীদ আহমেদ লিখেছেন, হাসপাতালগুলোতে আইসিইউ খালি নেই, ডিএমসির আইসিইউতে আগুন লেগে 3 জনের মৃত্যু, চাল ডাল তেলের দাম আকাশচুম্বী। আর আজকে থেকে 26শে মার্চ অবধি চলবে বিশেষ সপ্তাহ। সাধারণ মানুষ আমরা আর কি বলবো। অধিকাংশ মন্তব্যই দেখা যাচ্ছে বেশ অনেকটা আক্ষেপের সুরে অনেকে অনেক তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেরকম বলেছেন নীলা, যেরকম আহমেদ শামীম মন্তব্য করেছেন, মুজিব শতবর্ষে জনগণের জন্য উপহার, চাল ডাল চিনি তেলের দাম বাড়ছেই, নীরবে নিভৃতে কাঁদছে অসংখ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার। এদিকে আরেকটি খবর মোটামুটি বেশ ট্রেন্ড করছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, সেটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এখন বিশ্বে বায়ু দূষণের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এই বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যাচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। যেরকম নকিব খান লিখেছেন, বায়ু দূষণ, দুর্নীতি, অপরাজনীতি, ঘুষ সবকিছুতেই বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানে থাকে। মোহাম্মদ জাকির কুরাইশির মন্তব্য, ঢাকা শহরে শুধু বাড়ি আর কারখানা, গাছের কোনো খবর নেই। সরকারের উচিত প্রতিটা বাড়ি এবং কারখানাতে গাছ লাগানো বাধ্যতামূলক করা, এটা অতি অতি জরুরি। তো এসবই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ করার আগে প্রধান খবর আরেকবার। বাংলাদেশে শুরু হয়েছে স্বাধীনতার 50 বছর এবং শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের অনুষ্ঠান। আর সুনামগঞ্জে একটি হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ভাঙচুর। এরই সঙ্গে শেষ করছি আজকের প্রবাহ।